গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সাম আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 27 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি জিকেজিএস এর উপর থেকে অনেকগুলো ক্লাস কভার করে দিয়েছি এবং ম্যাথের ক্লাসও কিন্তু তোমাদের চলছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্কগুলো পরপর প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নেবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের জন্য বেনিফিট পাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটা লাইক করবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, অলিম্পিক গেমস 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় গ্রিক দেবতা জিউসের সম্মানে, কিন্তু আধুনিক অলিম্পিক গেমসের সূচনা কবে থেকে হয়েছে? তো আধুনিক অলিম্পিক গেমসের সূচনা এর আগের দিনের ক্লাসেই সম্ভবত পড়িয়েছিলাম। আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় এথেন্স 1896 সালে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে অলিম্পিকের প্রসঙ্গ যেহেতু এসছে, তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি, এই ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর ফরমেশন কবে হয়েছিল? এর ফরমেশনও কিন্তু হয় 1894 সালে। এবং এর হেডকোয়ার্টার কোথায়? সম্ভবত এর আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম। এর হেডকোয়ার্টার অবস্থিত লউসেন লউসেন সুইজারল্যান্ডে। লউসেন সুইজারল্যান্ডে অবস্থিত। এবং বর্তমান ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির যিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন, তার নাম কি? তার নাম হলো থমাস ব্যাক। থমাস ব্যাক বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। তো এটা হলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তো ভারতেও কিন্তু অলিম্পিকের একটা অ্যাসোসিয়েশন আছে, তার নাম হলো ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর আহ, এর ফরমেশন কবে হয়েছিল? এর ফরমেশন হয়েছিল 1927 সালে। এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা বা বর্তমান প্রথম মহিলা প্রেসিডেন্ট বা বর্তমান প্রেসিডেন্টকে প্রথম মহিলা প্রেসিডেন্ট, এনার নাম হলো পিটি উষা, এবং ইনি কিন্তু বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। এটা কিন্তু এখান থেকে মাথায় রাখবে। আচ্ছা, এখান থেকে এর আগের দিনের ক্লাসে আরেকটা ফ্যাক্ট পড়িয়েছিলাম যে প্রথম উইন্টার অলিম্পিক্সের আয়োজন, আগের দিন কিংবা তার আগের দিন পড়িয়েছিলাম, প্রথম উইন্টার অলিম্পিক্সের আয়োজন হয় কত সাল থেকে? ফার্স্ট ফার্স্ট উইন্টার ফার্স্ট উইন্টার অলিম্পিকের আয়োজন ফার্স্ট উইন্টার অলিম্পিকের আয়োজন হয় কত সালে? তো প্রথম উইন্টার অলিম্পিকের আয়োজন হয় 1924 সালে। এবং এটা কোথায় হয়েছিল? এটা ফ্রান্সে থেকেই হয়েছিল। আচ্ছা, এখান থেকে সামার অলিম্পিক এবং উইন্টার অলিম্পিক কবে হয়েছিল এবং সামনে কবে হবে, সেটা এখান থেকে একটু রিলেট করিয়ে দিই। সামার অ্যান্ড উইন্টার অলিম্পিক। তো সামার এবং উইন্টার অলিম্পিকের দুটো জায়গাতে কিন্তু প্যারা অলিম্পিক গেমস খেলা হয়। সুতরাং তোমাদের যদি কোশ্চেন দেয় যে প্যারা অলিম্পিক গেমস লাস্ট কোথায় হয়েছিল, তো লাস্ট দেখবে যে সামার অলিম্পিক হয়েছে না উইন্টার অলিম্পিক হয়েছে, সেই অনুযায়ী কিন্তু অ্যান্সার করবে। তো সামার অলিম্পিক লাস্ট হয়েছিল 2020 সালে। কোথায় হয়েছিল? জাপানের রাজধানী টোকিওতে। যদিও এই কোশ্চেনটা অনেক পুরানো হয়ে গেছে, এখন আর দেবে না। এখন যেটা দেবে যে এই বছর অর্থাৎ 2024-এ সামার অলিম্পিক গেমস এর আয়োজন কোথায় হবে? তো 2024-এ সামার অলিম্পিক গেমস এর আয়োজন হবে প্যারিস কার রাজধানী? ফ্রান্সের রাজধানী। তো ফ্রান্সের প্যারিসে 2024-এ সামার অলিম্পিকের আয়োজন হবে। আর উইন্টার অলিম্পিক লাস্ট কোথায় হয়েছিল? লাস্ট হয়েছিল বেজিং বেজিং চায়নাতে উইন্টার অলিম্পিক্স হয়েছিল। এবং এর ঠিক 4 বছর পর অর্থাৎ 2026-এ এর পরবর্তী উইন্টার অলিম্পিক গেমস হবে। সেটা কোথায় আয়োজন হবে? সেটা হবে ইটালিতে। ইটালির কোথায়? ইটালির মিলান শহরে আয়োজন করা হবে। কিসের আয়োজন করা হবে? উইন্টার অলিম্পিক্সের। এর আগের দিনের ক্লাসে আরেকটা ফ্যাক্ট পড়িয়েছিলাম যে অলিম্পিকে প্রথমবার ফুটবল খেলা হয়েছিল। প্রথমবার ফুটবল গেমস খেলা হয়েছিল কত সালে? তো অলিম্পিকে প্রথমবার ফুটবল গেমস খেলা হয় 1900 সালে। 1900 সালে যে অলিম্পিক গেমসটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল প্যারিসে। তো প্যারিসে কিন্তু প্রথম ফুটবল খেলা ইনক্লুড করা হয়েছিল। আর যদি কোশ্চেন দেয় প্রথমবার অলিম্পিকে ক্রিকেট গেমস এটা অনুষ্ঠিত হবে কত সাল থেকে? এটা অনুষ্ঠিত হবে
এর পরের যে অলিম্পিকটা হবে তো 2028 সালের অলিম্পিক থেকে 2028 সালের অলিম্পিকের আয়োজন করবে কোন কান্ট্রি সেটাও কিন্তু ঘোষণা হয়ে গেছে। তার নাম হলো লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস থেকে কিন্তু ক্রিকেট খেলা শুরু হবে। 2028 সালের অলিম্পিক লস অ্যাঞ্জেলেস কোথায়? ক্যালিফোর্নিয়া, আমেরিকা, ইউএসএ তে অবস্থিত। এবং ক্রিকেটের কোন ফরম্যাট খেলা হবে? ক্রিকেটের টি20 ফরম্যাট কিন্তু খেলা হবে অলিম্পিক গেমসে। আচ্ছা, এখানে এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাদের লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো কিন্তু পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো নিচে দেওয়া যে টেলিগ্রাম লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে @theLearningExpertSD, এই টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। পরের কোশ্চেনে আসো, টেলিভিশনের আবিষ্কারককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো টেলিভিশন আবিষ্কার করেছেন জে.এল. বেয়ার্ড, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। রিসেন্ট একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, টেলিভিশনে আমরা যে কালার দেখি, সেই টেলিভিশনে যে মুভি দেখি বা নিউজ দেখি, যাই দেখি না কেন, বা কোনো যে সিরিয়াল দেখি, যাই দেখি না কেন, টেলিভিশনের যে কালার, স্ক্রিনের যে কালারটা আমরা দেখতে পাই, সেই কালারের প্রাইমারি কালার কোনটা কোনটা থাকে। অর্থাৎ কোশ্চেন দিয়েছিল যে প্রাইমারি কালার ইউজড ইন টেলিভিশন, প্রাইমারি এর মধ্যে কোনটা প্রাইমারি কালার নয়? প্রাইমারি কালার ইউজড ইন টেলিভিশন স্ক্রিন, তো শর্টে একে কি বলা হয়? তোমরা হয়তো এটা জানো, RGB কালার বলা হয়। RGBর ফুল ফর্ম কি? আর ফর হলো রেড, জি ফর হলো কি গ্রিন, আর বি ফর হলো ব্লু। তো তাহলে প্রাইমারি তিনটে কালার কি কি? রেড, গ্রিন অ্যান্ড ব্লু, অর্থাৎ RGB। আচ্ছা, সকলে থেকে রিলেট করো, সকলে কি আবিষ্কার করেছেন? সকলে আবিষ্কার করেন ট্রানজিস্টার আবিষ্কার করেন কে? সকলে। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দিতে পারে তোমাদের যে টেলিফোন, আগে যে টেলিফোন ছিল বা এখনো আছে ল্যান্ডলাইন যে টেলিফোন, এই টেলিফোনের আবিষ্কার করেন কে? তো টেলিফোনের আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল। কোশ্চেন দিতে পারে, আমরা যে এখন বর্তমান মোবাইল ফোন ইউজ করি, এই মোবাইল ফোনের আবিষ্কারক কে? তো মোবাইল ফোনের আবিষ্কারক হলেন মার্টিন কুপার হলেন মোবাইল ফোনের আবিষ্কারক। কোশ্চেন দেবে, আমরা বর্তমানে যে কম্পিউটার ইউজ করি, এই কম্পিউটারের আবিষ্কারক কে? তো কম্পিউটারের আবিষ্কারক হলেন চার্লস ব্যাবেজ। তাহলে এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আবিষ্কারক এখান থেকে পড়িয়ে দিলাম। এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে, প্রত্যেকটা ফ্যাক্ট কিন্তু মাথায় রাখবে। তাহলে টেলিফোন আবিষ্কার করে আলেকজান্ডার গ্রাহাম বেল, মোবাইল ফোন আবিষ্কার করে মার্টিন কুপার, কম্পিউটার চার্লস ব্যাবেজ, টেলিভিশন জে.এল. বেয়ার্ড, আর ট্রানজিস্টার আবিষ্কার করেন কে? সকলে। চলে আসো পরের কোশ্চেন, নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য দেশ নয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কোশ্চেনটা কিন্তু অনেকবার পড়ানো হয়েছে তোমাদের। এর আগে যে 26টা ক্লাস হয়েছে তার মধ্যে সম্ভবত দুবার কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। আরো আরেকবার এখান থেকে রিপিট হচ্ছে, তোমাদের এরকম টাইপের কোশ্চেন এক্সামে দিতে পারে। তো এর মধ্যে যেটা ব্রিক্সের সদস্য দেশ নয় সেটা হবে কি? সেটা হবে কানাডা, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। ব্রিক্সের সদস্য দেশ কি কি? বি ফর হলো ব্রাজিল, আর ফর কি? আর ফর হলো রাশিয়া, আই ফর হলো ইন্ডিয়া, সি ফর চায়না, অ্যান্ড এস ফর হলো সাউথ আফ্রিকা। যদি কোশ্চেন দেয় যে ব্রিক্সের নতুন মেম্বার কোনটা, তো অ্যান্সার হবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কিন্তু লাস্টে অ্যাড হয়েছে ব্রিক্সের সাথে। ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায় যদি জানতে চাই, ব্রিক্সের হেডকোয়ার্টার চায়নাতে অবস্থিত। চায়নার কোথায়? চায়না সংঘাইতে অবস্থিত ব্রিক্সের হেডকোয়ার্টার। সংঘাই চায়নাতে অবস্থিত ব্রিক্সের হেডকোয়ার্টার। যদি কোশ্চেন দেয় যে গত বছর অর্থাৎ 2023 সালে লাস্ট যে ব্রিক্সের মিটিং আয়োজন করেছিল কোন কান্ট্রি, ব্রিক্স মিটিং হোস্ট করেছিল কোন কান্ট্রি, তো ব্রিক্স মিটিং হোস্ট করেছিল সাউথ আফ্রিকা।
আচ্ছা, ব্রিক্স মিটিং কিভাবে হয় সেটা একবার এখান থেকে আবারও বলে দিচ্ছি, যদিও এটা আগে একবার পড়িয়েছিলাম। ব্রিক্স এর ফুল ফর্ম কি? BRICS। তো ব্রিক্স এর মিটিং কিভাবে হয়? ধরো প্রথম বছর মিটিং হলো বি ফর ব্রাজিলে, তাহলে এর পরের বছর সেকেন্ড মিটিং হবে কোথায়? রাশিয়াতে। তার পরের বছর থার্ড মিটিং হবে ইন্ডিয়াতে, ফোর্থ মিটিং হবে চায়নাতে, ফিফথ মিটিং হবে কোথায়? ফিফথ মিটিং হবে এই সাউথ আফ্রিকাতে, এস ফর সাউথ আফ্রিকা। এই ফিফথ মিটিং হওয়ার পর এর পরবর্তী সিক্স মিটিং কোথায় হবে? সিক্স মিটিং আবার সেই প্রথম থেকে শুরু হবে, অর্থাৎ সিক্স মিটিং হবে ব্রাজিলে, সেভেন্থ মিটিং হবে রাশিয়াতে, এইট মিটিং হবে ইন্ডিয়াতে, নাইন মিটিং হবে কোথায়? আবার হবে চায়নাতে। তো এইভাবে কিন্তু পরপর পরপর কিন্তু মিটিং হোস্ট করে যে কোন সালে কোন মিটিং হবে। যদিও এই বছর সাউথ আফ্রিকার পরে এই সিরিজ অনুসারে সাউথ আফ্রিকার পরে পরবর্তী মিটিং হওয়ার কথা কোথায়? পরবর্তী মিটিং হওয়ার কথা ব্রাজিলে, কিন্তু ব্রাজিল 2024 সালে G20 মিটিং এর আয়োজন করছে এবং ব্রাজিলের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটা ভালো নয় যে দুটো মিটিং একসাথে আয়োজন করবে। সেই কারণে ব্রাজিলে আয়োজন না হয়ে এই বছর ব্রিক্স এর মিটিং আয়োজন হবে ব্রাজিলের পরবর্তী দেশ অর্থাৎ রাশিয়াতে। তাহলে কোশ্চেন দেবে 2024-এ এই ব্রিক্স এর মিটিং হোস্ট করবে কোন কান্ট্রি? ব্রিক্স এর মিটিং হোস্ট করবে কে? রাশিয়া কিন্তু আয়োজন করবে, রাশিয়া এটা হোস্ট করবে। চলে আসো পরের কোশ্চেন। স্বপন বুড়ো কার ছদ্মনাম? কার পেন নেম হলো স্বপন বুড়ো? তো স্বপন বুড়ো হলো অখিল নিয়োগীর ছদ্মনাম। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই অখিল নিয়োগী কে ছিলেন? ইনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। এনার লেখা উল্লেখযোগ্য দুটো বই, একটা হলো আহ বাবু বাসা বাবুই বাসা বাবুই বাসা বোর্ডিং বাবুই বাসা বোর্ডিং, আরেকটা হলো ধন্যী ছেলে। ধন্যী ছেলে, এই কোশ্চেনটা এক্সামে দিয়েছিল। ধন্যী ছেলে কার লেখা? অখিল নিয়োগীর লেখা, যার ছদ্মনাম কি? ছদ্মনাম হলো স্বপন বুড়ো। কোশ্চেন দেবে যে বিমল ঘোষের ছদ্মনাম কি? বিমল ঘোষ কোন ছদ্মনামে পরিচিত? তো বিমল ঘোষের ছদ্মনাম হলো মৌমাছি। বা কোশ্চেন দেবে মৌমাছি কার ছদ্মনাম? অ্যান্সার হবে বিমল ঘোষ। বলাইচাঁদ মুখোপাধ্যায়, এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছিলাম, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল কি? বনফুল ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। ভানু সিংহ কার ছদ্মনাম? সেটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। চলে আসো পরের কোশ্চেন। মানি মার্কেট নিয়ন্ত্রণ করে কে? ইম্পর্টেন্ট কোশ্চেন। মানি মার্কেট নিয়ন্ত্রণ কে করে? আচ্ছা, তার আগে বলি মানি মার্কেটটা কি জিনিস। মানি মার্কেট হলো একটা স্বল্পকালীন মানে অল্প মেয়াদী ঋণ আদান প্রদানের একটা ক্ষেত্র, যেখানে কি করা হয়? আর্থিক প্রয়োজনের ক্ষেত্রে এখান থেকে নগদ টাকার যোগানটা বজায় রাখা হয়। তাহলে মানি মার্কেটকে কে নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণ করবে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আরবিআই এর ফুল ফর্ম কি? আরবিআই এর ফুল ফর্ম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটার ব্যাপারে এর আগের দিনের ক্লাসেও পড়িয়েছিলাম, আরো আরেকবার এখান থেকে রিভাইজ করে দিচ্ছি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইস্টাবলিশ কবে হয় এটা কিন্তু মুখস্থ রাখতে বলেছিলাম এক্সাক্ট ডেট সমেত। 1 এপ্রিল 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইস্টাবলিশ হয়। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন কমিটির সুপারিশে এর গঠন হয়েছিল? এর গঠন হয়েছিল হিল্টন ইয়ং কমিটি। হিল্টন ইয়ং কমিটির সুপারিশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গঠন হয়েছিল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো বর্তমান হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? মুম্বাইতে এর হেডকোয়ার্টার অবস্থিত। এবং বর্তমান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন শক্তিকান্ত দাস। কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন শক্তিকান্ত দাস। যদি কোশ্চেন দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর পদে কে নিযুক্ত ছিলেন? ফার্স্ট গভর্নর পদে নিযুক্ত ছিলেন ওসবোর্ন স্মিথ। ফার্স্ট গভর্নর পদে নিযুক্ত ছিলেন। যদি কোশ্চেন দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন? কারণ ওসবর্ন স্মিথ ইনি কিন্তু ছিলেন বিদেশি, অর্থাৎ ইনি কিন্তু ছিলেন ব্রিটিশদের তরফ থেকে। তো কোশ্চেন দেবে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন? ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ছিলেন সিডি দেশমুখ। তো এতগুলো ফ্যাক্ট কিন্তু এখান থেকে তোমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে। শক্তিকান্ত দাস থেকে কোশ্চেন দেবে, ইনি 2023 সালে গভর্নর অফ দ্য ইয়ার
গভর্নর অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আচ্ছা, এখান থেকে বাকি যে অপশনগুলো আছে প্রত্যেকটাই এখান থেকে তোমাদের রিলেট করাবো। তো এখান থেকে দেখো সেবি, সেবির ফুল ফর্ম কি? সেবি ফুল ফর্ম কিন্তু এক্সামে কোশ্চেন দেবে। সেবির ফুল ফর্ম হলো এস ফর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে লিখেই দিচ্ছি, সিকিউরিটিজ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এর ইস্টাবলিশ কবে হয়? এর ইস্টাবলিশ হয়েছিল 1988 সালে। এর হেডকোয়ার্টারও কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টারও অবস্থিত মুম্বাইতে। এবং বর্তমানে যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন এই সেবির, তার নাম কি? তার নাম হলো মাধবী পুরী বুচ। মাধবী পুরী বুচ। এগুলো কিন্তু অলরেডি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়ানো হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি এই ক্লাসগুলোর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো হয়ে গেছে বা যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলোও দেখবে। ম্যাথের ক্লাস যেগুলো স্পেশালি তোমাদের ফুড এসআইয়ের জন্য প্রোভাইড করা হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু এই চ্যানেল থেকে ফলো করবে। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করা আছে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে। এছাড়া এখান থেকে সেবি থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করা, আরেকটা ফ্যাক্ট বলতে সেবি কেন, মানে কি কাজে ব্যবহার করা হয়, মানে কি কাজ কি এদের? এদের ফাংশন হলো যে ইনভেস্টর যারা আছে সেবিতে, যারা ইনভেস্ট করবে সেই ইনভেস্টরদের সিকিউরিটি প্রদান করা হলো কি এই সেবির কাজ। চলে আসো স্টক এক্সচেঞ্জে। আচ্ছা, স্টক এক্সচেঞ্জ জন্য নেক্সট পেজ নিয়ে নিই। স্টক এক্সচেঞ্জ মধ্যে এশিয়ার সব থেকে পুরাতনতম স্টক এক্সচেঞ্জ, সেটা কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। আচ্ছা, স্টক এক্সচেঞ্জের মধ্যে সব থেকে পুরানো, তার নাম কি? বিএসি। ফুল ফর্ম হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক বোম্বে স্টক বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই বোম্বে স্টক এক্সচেঞ্জ কিন্তু এশিয়ার সব থেকে পুরানো, এশিয়াস ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ। এশিয়াস ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ কোনটা? বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো ওল্ডেস্ট যখন কবে এস্টাবলিশ হয়েছিল সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে, 1875 সালে এর এস্টাবলিশ হয়। এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ এরও কিন্তু হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এরও হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। তোমাদের একটা জিনিস বলেছিলাম যে ম্যাক্সিমাম ব্যাংক রিলেটেড যে সমস্ত জিনিস, যেমন বোম্বে স্টক এক্সচেঞ্জ বা হচ্ছে সেবি বা হচ্ছে তোমরা ধরতে পারো আরবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্রত্যেকটারই হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্রত্যেকটার হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? মুম্বাইতে। বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে কোশ্চেন দেবে যে বর্তমান বোম্বে স্টক এক্সচেঞ্জের যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো প্রমোদ আগরওয়াল। প্রমোদ আগরওয়াল। আগরওয়াল। আরেকটা কি ছিল? আরেকটা ছিল ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে ফ্যাক্টগুলো মাথায় রাখতে হবে, ওয়ার্ল্ড ব্যাংক থেকেও কিন্তু কোশ্চেন থাকবে তোমাদের। ওয়ার্ল্ড ব্যাংকের ইস্টাবলিশ কবে হয়? এর ইস্টাবলিশ হয় 1944 সালে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার আমেরিকার। আমেরিকার কোথায়? আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আমেরিকার ওয়াশিংটন ডিসি, আমেরিকাতে অবস্থিত। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান যিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত, সেই কারণে কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউতে কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তার নাম কি? তার নাম হলো অজয় বাঙ্গা। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত আছেন, ইনিও ভারতীয় বংশোদ্ভূত, এনার নাম হলো আনসুলা কান্ত। আর ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান যিনি চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত আছেন এনার নাম কি? এনার নাম হলো ইন্দারমিত গিল। তো এই ফ্যাক্ট যেগুলো এখান থেকে পড়ানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো হয়তো পিডিএফ এ তোমরা পাবে না। পিডিএফ এ শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবে। তো নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও @theLearningExpertSD, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে বা যে ক্লাসগুলো তোমরা এখন দেখছো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেই টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়া আছে। তোমরা এখন যে ক্লাসটা করছো সেটা হলো পিএসসি ফুড এসআই এবং ক্লার্কশিপের ক্লাস। এছাড়া বাকি যে এক্সামের নামগুলো এখানে দেখতে পাচ্ছ, পুলিশের এক্সাম বা এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে
সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস সিলেবাস ওয়াইজ প্রদান করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় সেই ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর এখানে যে এক্সামগুলোর নাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ আমাদের ওপেন করা আছে। এই ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস হবে, বা ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন কবে অ্যাডমিট দিচ্ছে, বা কোনো রকম নোটিফিকেশন রিলেটেড সব কিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে তোমাদের জানানো হয়। সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে অ্যাড হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরও আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা করছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের সম্পূর্ণ জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস, ইংলিশের ক্লাস প্রোভাইড করা হয় এই চ্যানেলে। এছাড়া ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল, এই দুটো এক্সামের স্পেশাল ম্যাথের টার্গেট যে ব্যাচটা, সেই টার্গেট ব্যাচটাও কিন্তু এই চ্যানেলে চলছে। এছাড়া বাদ বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদেরই আরেকটা চ্যানেল, নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। তাই প্রত্যেককে বলছি, তোমরা তোমাদের সামনে যে এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও সেই এক্সামগুলোর জন্য তোমরা এই দুটো চ্যানেল থেকে প্রিপারেশন নিতে থাকো এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অল নোটিফিকেশন সেট করে রাখো। চলে আসো পরের কোশ্চেন, ডব্লিউটিও এর পূর্ব নাম কি? ডব্লিউটিও এর ফুল নাম কি? ফুল নাম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর আগের নাম কি ছিল? এর আগের নাম ছিল গ্যাট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। তাহলে অপশন বি এর অ্যান্সার হবে গ্যাট। গ্যাটের ফুল ফর্ম কি? গ্যাটের ফুল ফর্ম হলো জি ফর জেনারেল, এ ফর এগ্রিমেন্ট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক্স অ্যান্ড জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক না টেরিফস অ্যান্ড ট্রেড। এটা হলো গ্যাটের ফুল ফর্ম। গ্যাট কবে ইস্টাবলিশ হয়? গ্যাটের ইস্টাবলিশ হয়েছিল 1947 সালে, অর্থাৎ ভারত যে বছর স্বাধীন হয়েছিল এর ঠিক প্রায় 5 আর 3 8 বছর পর, অর্থাৎ 1955 সালে এসে এই গ্যাটের নাম পরিবর্তন হয়। নাম পরিবর্তন হয়ে নাম হয় কি? নাম হয় ডব্লিউটিও, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা কি? এটা একটা আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ বিশ্বের একটা সংস্থা, বড় সংস্থা। এটার কাজ কি? এটা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত যে সমস্ত নীতি আছে সেগুলোকে প্রবর্তন করে, বা সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যেকার যে মত পার্থক্য এগুলো দূর করতে সাহায্য করে এই ডব্লিউটিও, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইস্টাবলিশ কবে হয়? 1955 সাল। যদি কোশ্চেন দেয় যে ডব্লিউটিও এর ইস্টাবলিশ কবে হয়, 1955 সালে ইস্টাবলিশ হয়। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তোমাদের ডব্লিউবিসিএস 2023 প্রিলিমস যে এক্সাম হয়েছিল সেখানে কোশ্চেন দিয়েছিল। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? জেনেভাতে অবস্থিত। জেনেভা কিসের মধ্যে? সুইজারল্যান্ডের মধ্যে, অর্থাৎ সুইজারল্যান্ডের জেনেভাতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমান যিনি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত আছেন, এনার নাম কি? শুধুমাত্র প্রথম নাম দুটো মাথায় রাখবে, নাগোজি। ফুল নাম মনে রাখতে গেলে কিন্তু মুখস্থ থাকবে না। নাগোজি অঙ্কোজো বা ওকোনজো ইলওয়েলা। তো ইলওয়েলা নাম না মনে রাখলেও হবে, তো আমি এখানে ফুল নাম লিখে দিচ্ছি। ইলওয়ালা, শুধু এইটুকু মাথায় রাখবে, নাগোজি অঙ্কজো বা নাগোজি, এইটুকু মাথায় রাখলেও হয়ে যাবে। আচ্ছা, এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো যদি এখান থেকে রিলেট করাই, তো আইএমএফটাকে এখান থেকে রিলেট করাচ্ছি। আইএমএফ এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ইস্টাবলিশ কবে হয়েছিল? এর ইস্টাবলিশ হয় 1945 সালে এর ইস্টাবলিশ হয়। এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টারও অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে এর হেডকোয়ার্টার অবস্থিত। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের বর্তমান যিনি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত আছেন, এমডি, তার নাম কি? তার নাম হলো ক্রিস্টালিনা জর্জিভা। ক্রিস্টালিনা জর্জিভা বর্তমান ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত আছেন। এবং ডেপুটি এমডি পদে কে নিযুক্ত আছেন? ডেপুটি এমডি পদে নিযুক্ত আছেন গীতা গোপীনাথ। গীতা গোপীনাথ ডেপুটি এমডি পদে নিযুক্ত আছেন। এবং চিফ ইকোনমিস্ট
যেমনটা ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে পড়ালাম যে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট হলেন ইন্দারমিত গিল, তো এখানেও চিফ ইকোনমিস্ট মাথায় রাখতে হবে। IMF এর অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত আছেন, তার নাম কি? পেরি অলিভিয়ার গৌরাঞ্চাস। নামগুলো একটু উদ্ভট হতে পারে, কিন্তু মনে রাখতে হবে, এক্সামে কোশ্চেন দেবে, সেই কারণে কিন্তু তোমাদের কষ্ট করে একটু নাম মনে রাখতে হবে। পেরি অলিভিয়ার গৌরিয়াঞ্চাস। আচ্ছা, নাবার্ডটা অলরেডি পড়ানো হয়ে গেছে, তবুও আরেকবার এখান থেকে তোমাদের রিপিট করাচ্ছি নেক্সট পেজে। নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হলো NA ফর ন্যাশনাল, BA ফর ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ডের ইস্টাবলিশ হয়েছিল 1982 সালে। নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নাবার্ডের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। নাবার্ডের বর্তমান যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন, চেয়ারম্যান বা চেয়ারপারসন হিসেবে নিযুক্ত আছেন, তার নাম কি? তার নাম হলো শাজি কেভি। তার নাম কি? তার নাম হলো শাজি কেভি। চলে আসো পরের কোশ্চেন। শুরুতে RBI এর কেন্দ্রীয় কার্যালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? অর্থাৎ RBI যখন এস্টাবলিশ হয়েছিল 1935 সালে, তখন এর যে সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার, সেটা কোথায় অবস্থিত ছিল? তো এটা এর আগের দিনের ক্লাসেই বলেছিলাম, তো এটা অবস্থিত ছিল কলকাতাতে। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। এরপর 1937 সালে, অর্থাৎ জাস্ট 2 বছর পর হেডকোয়ার্টারটা ট্রান্সফার হয়ে হেডকোয়ার্টার কোথায় চলে আসে? মুম্বাইতে চলে আসে। এবং বর্তমান RBI হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বর্তমান RBI হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের অর্থনীতি হলো কোন প্রকৃতির? তো ভারতের অর্থনীতি হলো মিক্সড ইকোনমি, অর্থাৎ মিশ্র অর্থনীতি। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো। রাজ্যপাল নিয়োগের সময় রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? তো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবে সেই রাজ্যের যে হাইকোর্ট থাকবে, সেই হাইকোর্টের যে প্রধান বিচারপতি থাকবে, সেই প্রধান বিচারপতি কিন্তু রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবে। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে, ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। তাহলে গভর্নর্সের যে শপথ বা ওথ, এই ওথের কথা বলা আছে, শপথের কথা বলা আছে কত নাম্বার আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 159-এ বলা আছে। যদি কোশ্চেন দেয় যে রাজ্যপাল রিজাইন দেবে কার কাছে? তো রাজ্যপাল রিজাইন দেবে কার কাছে? রিজাইন দেবে প্রেসিডেন্টের কাছে, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে রিজাইন দেবে। আচ্ছা, এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ডাউট থাকে, তো সেটা এখান থেকে ক্লিয়ার করাবো। একটা হলো প্রেসিডেন্টের শপথ এবং প্রেসিডেন্টের রিজাইন, আর একটা হলো ভাইস প্রেসিডেন্টের শপথ এবং ভাইস প্রেসিডেন্টের রিজাইন। তো ভাইস প্রেসিডেন্ট আমি এখানে শর্টে লিখলাম VP। ভাইস প্রেসিডেন্টের শপথ বাক্য কে পাঠ করাবে? শপথ পাঠ করাবে কে? শপথ বাক্য পাঠ করাবে ভারতের যিনি প্রেসিডেন্ট থাকবেন, রাষ্ট্রপতি, তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করাবেন। অর্থাৎ জগদীপ ধনখড়, যিনি এখন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আছেন, এনার শপথ বাক্য কে পাঠ করিয়েছেন? দ্রৌপদী মুর্মু, অর্থাৎ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু পাঠ করিয়েছেন। এই ভাইস প্রেসিডেন্ট থেকে দুটো কোশ্চেন যখন পাঠ করায়, তো প্রেসিডেন্ট এটা সবাই জানে, কিন্তু এখান থেকে দুটো কোশ্চেন দেয় যে ভাইস প্রেসিডেন্টকে কে তাড়াতে পারে, কে রিমুভ করতে পারে। তো ভাইস প্রেসিডেন্ট রিমুভড বাই কোশ্চেন দেয়। এই জায়গায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে, একটা রিমুভড বাই দেয়, আরেকটা কোশ্চেন দেয় যে ভাইস প্রেসিডেন্ট রিজাইন টু। ভাইস প্রেসিডেন্ট কার কাছে রিজাইন দিতে পারে আর ভাইস প্রেসিডেন্ট কে তাড়াতে পারে, দুটো কিন্তু আলাদা কোশ্চেন, মাথায় রাখবে। ভাইস প্রেসিডেন্টকে কে তাড়াতে পারে রাজ্যসভা থেকে বা রাজ্যসভার মেম্বাররা কিন্তু তাড়াতে পারে। কারণ কি? ভাইস প্রেসিডেন্ট কি অ্যাকচুয়ালি ভাইস প্রেসিডেন্টের রাজ্যসভা থেকে কেন তাড়ায়? ভাইস প্রেসিডেন্ট হলো রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান পদে নিযুক্ত থাকেন, এবং এই চেয়ারম্যানের যে বেতন রাজ্যসভার,
সেই বেতনটাই কিন্তু তিনি পান, ভাইস প্রেসিডেন্ট হিসাবে কিন্তু কোনো রকম সুবিধা তিনি পান না। সেই কারণে সেই ভাইস প্রেসিডেন্ট যদি কোনো অপকীর্তির সাথে জড়িত হয়ে পড়ে বা অন্য কোনো ক্রিমিনাল কেসের সাথে জড়িত হতে পারে, হয়ে যায়, তখন ভাইস প্রেসিডেন্টকে তাড়াতে পারে রাজ্যসভা। আর ভাইস প্রেসিডেন্ট যদি নিজেই ইচ্ছা করে যে আমি রিজাইন দেবো, তখন তিনি কার কাছে রিজাইন দেবেন? তখন তিনি রিজাইন দেবেন ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টের কাছে রিজাইন দেবেন। তো কোশ্চেন দুটো মাথায় রাখবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে গুলিয়ে ফেলে। এখান থেকে আরেকটা ফ্যাক্ট যেটা গুলিয়ে ফেলে সেটা হলো প্রেসিডেন্টের শপথ বাক্য কে পাঠ করান? প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করাবেন যিনি চিফ জাস্টিস থাকবেন সুপ্রিম কোর্টের, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CJI এর ফুল ফর্ম হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টে যিনি চিফ জাস্টিস থাকবেন তিনি কিন্তু প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করাবেন। এখন বর্তমানে চিফ জাস্টিস কে আছে? DI চন্দ্রচূড়। এবং এই প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করানোর কথা কোন আর্টিকেলে বলা আছে? বলা আছে আর্টিকেল নম্বর 60-এ, আর্টিকেল 60-তে বলা আছে প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করানোর কথা। প্রেসিডেন্টের থেকেও দুটো ফ্যাক্ট আসছে, যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, একমাত্র ইমপিচমেন্ট এই যে শব্দটা এটা ব্যবহার করা হয় প্রেসিডেন্টের ক্ষেত্রে, অর্থাৎ প্রেসিডেন্টকে তাড়ানো, সোজা বাংলায় বলে প্রেসিডেন্টকে লাথি মেরে বের করে দেওয়া। তো এই প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করার অধিকার কার থাকে? আরেকটা কোশ্চেন থাকে যে প্রেসিডেন্ট কার কাছে রিজাইন দিতে পারে? কার কাছে রিজাইন দিতে পারে? যেমনটা ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে বললাম যে ভাইস প্রেসিডেন্টকে কে তাড়াতে পারে? রাজ্যসভার মেম্বাররা তাড়াতে পারে। আর রিজাইন দেবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। তো একই রকম প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টকে কে তাড়াতে পারে আর প্রেসিডেন্টকে কে রিজাইন দিতে পারে। যেহেতু প্রেসিডেন্ট একটা বড় পদে থাকেন ভারতের, সেই কারণে প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করে কে? প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করে পার্লামেন্টের যে কোনো সদন, এনি হাউস অফ পার্লামেন্ট, এনি হাউস অফ পার্লামেন্ট, এনি হাউস অফ পার্লামেন্ট, অর্থাৎ যে কোনো সদন থেকে কিন্তু প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট সেই ইমপিচমেন্টটা আনা যেতে পারে। আর প্রেসিডেন্ট যদি নিজে মনে করে যে রিজাইন দেবে, কার কাছে রিজাইন দেবে? প্রেসিডেন্ট রিজাইন দেবে ভাইস প্রেসিডেন্টের কাছে, অর্থাৎ উপরাষ্ট্রপতির কাছে তিনি কিন্তু রিজাইন দেবেন। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কতজন ছিল? তো প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই যে গণপরিষদ গঠন হয়েছিল 389 জন সদস্য নিয়ে গঠন হওয়ার কথা ছিল, যদিও 389 জন সদস্য হয়নি, 299 জন সদস্য নিয়ে লাস্ট পর্যন্ত গঠিত হয়েছিল। তো এই গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল কোন কমিশনে? কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে দিয়েছিল। তো 1946 সালে ক্যাবিনেট মিশনের দ্বারা, ক্যাবিনেট মিশন 1946 সালে ক্যাবিনেট মিশনের দ্বারাই কিন্তু বলা হয়েছিল যে ভারতের গণপরিষদ গঠন করার কথা। সেটা কবে এসেছিল? 1946 সালে। কোশ্চেন দেবে এখান থেকে যে এই গণপরিষদের প্রথম বৈঠকের আয়োজন কবে হয়েছিল? তো গণপরিষদের প্রথম বৈঠকের আয়োজন হয়েছিল 6 ডিসেম্বর 1946 সালে। এবং এই প্রথম বৈঠক যেহেতু ছিল, এই বৈঠকে কেউ কিন্তু প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিল না, তাই এই বৈঠকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিভাবে নিযুক্ত করা হয়েছিল? যে মেম্বাররা প্রেজেন্ট ছিল তার মধ্যে সব থেকে বয়স্ক, সব থেকে ওল্ডেস্ট যে, তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছিল। তো এবং তার নাম কি? তার নাম হলো সচ্চিদানন্দ সিনহা। তার নাম কি? সচ্চিদানন্দ সিনহা। এবং এই যে কনসেপ্টটা সব থেকে বয়স্ক ব্যক্তিকে প্রেসিডেন্ট করা, এই যে কনসেপ্টটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? কোশ্চেন দিয়েছিল, মাথায় রাখবে ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এর পরের যে বৈঠক অর্থাৎ দ্বিতীয় বৈঠক, এই দ্বিতীয় বৈঠক আয়োজন হয়েছিল এর জাস্ট 3 দিন পর, অর্থাৎ 9 ডিসেম্বর। এবং এই 9 ডিসেম্বর অর্থাৎ এই 3 দিনের মধ্যে কিন্তু এখানে ভোটিং হয়ে গিয়েছিল, অর্থাৎ যে কে প্রেসিডেন্ট হবে সেটা কিন্তু সিলেকশন হয়ে গিয়েছিল। তাই কোশ্চেন দেবে যে গণপরিষদের প্রথম স্থায়ী প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছিলেন? তো অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি কোশ্চেন দেয় গণপরিষদের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, তখন অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা। তো কোশ্চেন খেয়াল রাখবে, স্থায়ী দিচ্ছে না শুধুমাত্র প্রথম দিচ্ছে? শুধুমাত্র প্রথম যদি দেয় অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা।
আর যদি প্রথম স্থায়ী প্রেসিডেন্ট দেয় তখন অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, গণপরিষদ আর আর হচ্ছে গণপরিষদকে ইংলিশে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আরেকটা আছে ড্রাফটিং কমিটি। এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। যে কোশ্চেন দেয় ড্রাফটিং কমিটির যিনি প্রেসিডেন্ট ছিলেন, যার নেতৃত্বে চলেছিল, তার নাম কি? তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রাজেন্দ্র প্রসাদ মেরে আসে, অ্যান্সার হয়ে যায় ভুল। তো ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন বি আর আম্বেদকর। বি আর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির, অর্থাৎ খসড়া কমিটি যেটা বলা হয় বাংলাতে, খসড়া কমিটির সভাপতি। আচ্ছা, চলে আসো এবার পরবর্তী কোশ্চেন। কত সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কবে করা হয়েছিল? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 1951 সালে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং এই প্রথম সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল কি? অ্যাড করা হয়েছিল প্রথম সংশোধনীর মাধ্যমে কি অ্যাড করা হয়েছিল? অ্যাড করা হয়েছিল 9th শিডিউল। অর্থাৎ সংবিধান যখন লাগু হয়েছিল, সংবিধান লাগুর সময় আমাদের কতগুলো শিডিউল ছিল? টোটাল 8টা শিডিউল ছিল। তার পরবর্তীতে সংশোধনী হতে 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 এখন বর্তমান শিডিউলের সঙ্গে কটা? 12টা শিডিউল, অর্থাৎ 4টে নতুন শিডিউল অ্যাড হয়েছে। এবং প্রত্যেকটা শিডিউলে কি কি জিনিস আছে সেগুলো নিয়ে একটা ক্লাস তোমাদের করিয়ে দেবো, কারণ সেখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। তো এই 9 শিডিউলে কি বলা হয়েছিল? 9 শিডিউলে বলা হয়েছিল ল্যান্ড রিফর্মস এর কথা। ল্যান্ড রিফর্মস অর্থাৎ ভূমি সংস্কারের কথা বলা হয়েছিল। কোন সংশোধনীর মাধ্যমে? প্রথম সংশোধনীর মাধ্যমে। যদিও পরে শঙ্করী প্রসাদ নামক একজন ব্যক্তি, সেই শঙ্করী প্রসাদ এবং ভারত সরকার বনাম যে মামলা হয়েছিল, সেই ভারত সরকার এবং শঙ্করী প্রসাদ মামলাতে এই যে ল্যান্ড রিফর্মস অর্থাৎ ভূমি সংস্কার, এই ভূমি সংস্কার বা এই সংশোধনীর এগেনস্টে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন। দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া এই বইটা কে লিখেছেন? বইটা লিখেছেন রমিলা থাপার। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। কোন ভাইসরয়ের সময়কালকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা? তো কার সময় বলা হয়? বলা হয় এটা লর্ড লিটনের সময়কালকে উজ্জ্বল ব্যর্থতা বলা হয়। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই লর্ড লিটন ইনি কি নামে পরিচিত? ইনি কিন্তু ভাইসরয় অফ রিজার্ভ ক্যারেক্টার, সরি রিভার্স ক্যারেক্টার, ভাইসরয় অফ রিভার্স ক্যারেক্টার, ভাইসরয় অফ রিভার্স ক্যারেক্টার নামে পরিচিত কে? লর্ড লিটন। কারণ এনার কাজকর্ম, অর্থাৎ ইনি যে কাজকর্ম করতেন, ইনি কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের যে পলিসি ছিল সেই ব্রিটিশ গভর্নমেন্টের পলিসির বিপরীতে গিয়ে ইনি কাজ করতেন। অর্থাৎ ইনি একটু ইন্ডিয়ানদের সাপোর্টে কাজ করতেন, সহজ বাংলায় যেটা তোমরা বুঝতে পারবে। এখানে বাকি অপশনগুলো যদি আমরা রিলেট করাই, লর্ড কার্জনের আমলে কি হয়েছিল? যে ইম্পর্টেন্ট ঘটনাটা হয়েছিল 1905 সালে 16ই অক্টোবর। কি হয়েছিল? হয়েছিল বাংলা ভাগ, অর্থাৎ বঙ্গভঙ্গ হয়েছিল। তাহলে বঙ্গভঙ্গ কবে হয়েছিল? লর্ড কার্জনের আমলে। কবে? এক্সাক্ট ডেট মাথায় রাখবে, 16 অক্টোবর 1905 সালে হয়েছিল। লর্ড ক্যানিং থেকে কি পড়িয়েছিলাম? লর্ড ক্যানিং ছিল লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। লাস্ট গভর্নর জেনারেল, পরাধীন ভারতের লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং এর পাশাপাশি গভর্নর জেনারেলের পদ তুলে দিয়ে নতুন পদ কি আসলো? নতুন পদ আসলো 1857 সালের পরে মহাবিদ্যালয়ের পরে আসলো ভাইসরয়। অর্থাৎ যদি কোশ্চেন দেয় ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়াকে অ্যান্সার হবে লর্ড ক্যানিং। অর্থাৎ ইনি লাস্ট গভর্নর জেনারেল ছিলেন এবং এর পাশাপাশি ফার্স্ট ভাইসরয়ও ছিলেন কে? লর্ড ক্যানিং। লর্ড লর্ড রিপন থেকে মাথায় রাখবে 3টে ফ্যাক্ট। কোশ্চেন দিয়েছিল তোমাদের WBCS এর 2023 এর এক্সামে, যে ইলবার্ট বিল কবে লাগু হয়েছিল? তো ইলবার্ট বিল লাগু হয়েছিল 1883 সালে। কার আমলে? লর্ড রিপনের আমলে কিন্তু এটা লাগু করা হয়েছিল। আর কোশ্চেন দেবে লর্ড রিপন থেকে, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে, যে সর্বপ্রথম কমপ্লিট সেন্সাস, ফার্স্ট কমপ্লিট সেন্সাস হয়েছিল কার আমলে? ফার্স্ট কমপ্লিট সেন্সাস অর্থাৎ প্রথম সম্পূর্ণ জনগণনা হয়েছিল লর্ড রিপনের আমলে। কত সালে?
1881 সালে, এবং এই 1881 সাল থেকেই কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর আমাদের জনগণনা হয়ে আসছে। যদিও কোভিডের কারণে 2021 সালে হওয়ার কথা ছিল, কোভিডের কারণে সেটা পিছিয়ে গেছে। 2024 লোকসভা ইলেকশনের পরে কিন্তু হওয়ার কথা আছে জনগণনা। যখন হবে সেটা কিন্তু আপডেট করে দেওয়া হবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। এছাড়াও লর্ড রিপন থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে, যেটা এক্সামে কোশ্চেন দেয়, যে সিভিল সার্ভিসের বসার যে বয়স, সেই বসার বয়সটাকে 18 থেকে 21 বছর করেছিল কে? 18 থেকে 21 বছর করেছিল লর্ড রিপন। আর লর্ড লিটন থেকে মাথায় রাখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা আনা হয়েছিল 1878 সালে। কার আমলে? লর্ড লিটনের আমলে। চলে আসো পরের কোশ্চেন, কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, না তৃতীয় সূত্র? নিউটনের কোন সূত্র থেকে? তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের সূত্রের বা বলের মান কিন্তু নির্ণয় করা যায়। প্রথম সূত্রে কিসের আলোচনা করা আছে? প্রথম সূত্রে আলোচনা আছে গতি জাড্যের ব্যাপারে, প্রথম সূত্রে আলোচনা আছে। তৃতীয় সূত্রে কি বলা হয়েছে? প্রত্যেক কাজের কিন্তু সমান এবং বিপরীত, প্রত্যেক বলের সমান এবং বিপরীত ক্রিয়া এবং প্রতিক্রিয়া থাকে। চলে আসো পরের কোশ্চেনে, কাঁকড়া বিচার সাসঙ্গ কোনটি? তো কাঁকড়া বিচার সাসঙ্গ হলো কি বুকলাং, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কাঁকড়া বিচা, মাকড়সা ইত্যাদির কিন্তু সাসঙ্গ কি? সাসঙ্গ হলো বুকলাং। আচ্ছা, এখান থেকে আরো কিছু সাসঙ্গ এখান থেকে রিলেট করাবো। স্তন্যপায়ী প্রাণী বা পাখি, যদি কোশ্চেন দেয় পাখি অথবা স্তন্যপায়ী প্রাণী, এদের সাসঙ্গ কি? তো স্তন্যপায়ী প্রাণী কারা? মানুষ, অবভিয়াসলি। তো এদের সাসঙ্গ হলো লাঞ্চ, অর্থাৎ ফুসফুস হলো এদের সাসঙ্গ। যদি কোশ্চেন দেয় মাছের সাসঙ্গের নাম কি? আমরা প্রত্যেকেই জানি মাছের সাসঙ্গ কি? মাছের সাসঙ্গ হলো ফুলকা। ইংলিশে একে কি বলা হয়? ইংলিশে একে বলা হয় গিলস। তো গিলস বা ফুলকা হলো মাছের সাসঙ্গ। কীট পতঙ্গ আমরা যা দেখতে পাই, এই কীট পতঙ্গের সাসঙ্গ কি? কীট পতঙ্গের সাসঙ্গ হলো শ্বাসনালীকে ইংলিশে কি বলা হয়? বলা হয় ট্রাকিয়া। তো ট্রাকিয়া বা শ্বাসনালী কাদের সাসঙ্গ? কীট পতঙ্গের সাসঙ্গ। যদি কোশ্চেন দেয় ব্যাঙের সাসঙ্গের ক্ষেত্রে মাথায় রাখবে এখান থেকে 3 রকম কোশ্চেন হবে, কারণ ব্যাঙের 3টে অবস্থাতে 3 রকম সাসঙ্গ কাজ করে। ব্যাঙ যখন ছোট থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ব্যাঙাচি। তো ব্যাঙাচির অবস্থায় ব্যাঙের সাসঙ্গ কি থাকে? ব্যাঙের সাসঙ্গ থাকে হলো গিলস, অর্থাৎ ফুলকা। ব্যাঙাচিকে ইংলিশে কি বলা হয়? ব্যাঙাচিকে ইংলিশে বলা হয় ট্যাডপোল। তো অনেক সময় কোশ্চেন দেয় বাংলাতেই লিখে দেবে ট্যাডপোলের সাসঙ্গ কি? ট্যাডপোলের সাসঙ্গ হলো ফুলকা অর্থাৎ গিলস। ব্যাঙ যখন বড় হয়, পরিণত অবস্থায় আসে, তখন তাদের সাসঙ্গ কি? তখন তাদের সাসঙ্গ হলো ফুসফুস অর্থাৎ লাংস। আর ব্যাঙ যখন শীত ঘুমের অবস্থায় থাকে বা নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে, নিষ্ক্রিয় বা শীত ঘুম অবস্থায় পড়ে থাকে, তখন ব্যাঙের সাসঙ্গ কি? তখন ব্যাঙের সাসঙ্গ হলো ব্যাঙের ত্বক অর্থাৎ স্কিন হলো ব্যাঙের সাসঙ্গ। তো ব্যাঙের 3টে অবস্থায় 3 রকম সাসঙ্গ থাকে। তো কোশ্চেন কি দিচ্ছে সেটা দেখে কিন্তু অ্যান্সার করবে। কোশ্চেন দেবে যে এককোষীয় যে সমস্ত জীব, এই এককোষীয় জীবেদের সাসঙ্গ কি? এককোষীয় জীবেদের সাসঙ্গ হলো সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা হলো এদের সাসঙ্গ। মাকড়সা এবং কাঁকড়া বিচার সাসঙ্গ বুকলাং, এখান থেকে বলে দিলাম, তো এই দুটো এখানে লিখছি না। আর কোশ্চেন দেবে যে শামুক রিলেটেড আছে কি? ঝিনুক, এদের সাসঙ্গ কি? এদের সাসঙ্গ টিনিডিয়াম থাকতে পারে অপশানে, টিনিডিয়াম থাকলে টিনিডিয়াম মারবে, বা ফুলকা থাকতে পারে, বা থাকবে পালমোনারি স্যাক। যেটা থাকবে সেটা কিন্তু অ্যান্সার তোমরা মার্কিং করবে। তো পালমোনারি স্যাক বা টিনিডিয়াম এদের কাদের সাসঙ্গ? ম্যাক্সিমাম ক্ষেত্রে টিনিডিয়াম থাকে। তো টিনিডিয়াম বা পালমোনারি স্যাক এটা হলো শামুক এবং ঝিনুকের সাসঙ্গ। চলে আসো পরের কোশ্চেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা রচনা কে করেছেন?
তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা রচনা করেছেন মৌলানা আবুল কালাম আজাদ, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। মৌলানা আবুল কালাম আজাদ থেকে যে কোশ্চেনটা তোমাদের এক্সামে দিয়েছিল WBCS 2023-তে, যে কংগ্রেসের সব থেকে বেশি বার প্রেসিডেন্ট হয়েছেন কে? কংগ্রেসের আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সব থেকে বেশি বার প্রেসিডেন্ট হয়েছে কে? প্রেসিডেন্ট হয়েছে এই মৌলানা আবুল কালাম আজাদ। ইনি 1940 সাল থেকে 1946 সাল পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন। বা এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সব থেকে কম বয়সী প্রেসিডেন্ট অর্থাৎ ইয়াংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ইয়াংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। জওহরলাল নেহেরু, এনার লেখা বইয়ের নাম কি? এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছিলাম, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা কার লেখা? জওহরলাল নেহেরু লেখা। ইনি ভারতের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে দুটো ফ্যাক্ট মাথায় রাখবে। সর্দার বল্লভভাই প্যাটেলের এই যে সর্দার উপাধি, এটা কে দিয়েছিল? এটা দিয়েছিল বারদৌলি যে সত্যাগ্রহ হয়েছিল, এই বারদৌলি সত্যাগ্রহ পর বারদৌলি সত্যাগ্রহের যে সমস্ত মহিলারা ছিলেন মহাত্মা গান্ধীর আদেশে, সেই বারদৌলির মহিলারা এই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। এবং কোশ্চেন দেবে যে ভারতের লৌহ মানব আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। আর মোহাম্মদ আলী জিন্নাহ থেকে রিলেট করো, যে কোশ্চেন দেবে পাকিস্তানের প্রথম জেনারেল, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, পাকিস্তান ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। চলে আসো পরের কোশ্চেন। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের অধীনে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা এমপে। এই প্রধান বিচারপতি মানে প্রধান বিচারপতির সাথে আরো কিন্তু 3টে জাজ ছিল। তো কোশ্চেন যদি দেয় যে 1773 রেগুলেটিং অ্যাক্টের অধীনে কলকাতা সুপ্রিম কোর্টের টোটাল জাজ সংখ্যা কটা? তো টোটাল জাজ সংখ্যা ছিল 4 জন প্রধান বিচারপতি সহ। তো প্রধান বিচারপতির নাম কি? প্রধান বিচারপতির নাম হলো এলিজা এমপে। কলকাতা সুপ্রিম কোর্টের এই বিচারপতি এলিজা এমপের অধীনেই, এখান থেকে কোশ্চেন দেবে, এলিজা এমপের অধীনেই 1775 সালে প্রথম ভারতীয়র ফাঁসি হয়। প্রথম ভারতীয়র ফাঁসি হয়। তাই কোশ্চেন দেবে যে প্রথম ভারতীয়কে যার ফাঁসি হয়েছিল তার নাম কি? তো তার নাম হলো মহারাজা নন্দ কুমার। কবে হয়েছিল ফাঁসি? 1775 সালে তার ফাঁসি হয়েছিল। আর যদি কোশ্চেন দেয় যে স্বাধীন ভারতের প্রথম মহিলা কে যার ফাঁসি হয়েছে? স্বাধীন ভারতের প্রথম মহিলার ফাঁসি হয়, তার নাম কি? তার নাম হলো শবনম। রিসেন্ট হয়েছে শবনম আলী। রিসেন্ট বলতে 2021 সালে হয়েছে। 2021 সালে স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসেবে কার ফাঁসি হয়? তো ফাঁসি হয় শবনম আলীর। চলে আসো পরের কোশ্চেন। অসমে গ্রীষ্মকালীন ঝড়কে কি বলা হয়? তো গ্রীষ্মকালীন ঝড়কে বলা হয় বরদইছিলা, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। আর এই কালবৈশাখী ঝড় এটাও কিন্তু গ্রীষ্মকালীন ঝড়। এটা কোথায় হয়ে থাকে? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের লাগোয়া ওড়িশাতে। তো উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলে যে গ্রীষ্মকালীন ঝড় হয় তার নাম কি? তার নাম হলো কাল বৈশাখী। চলে আসো পরের কোশ্চেন। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত? তো চিত্রকূট জলপ্রপাত এটা অবস্থিত ইন্দ্রাবতী নদীর ওপর, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এই যে চিত্রকূট জলপ্রপাত, এখন বর্তমানে কিন্তু চিত্রকূট জলপ্রপাত নাম না, এর নাম কিন্তু চেঞ্জ হয়েছে। নাম চেঞ্জ হয়েছে কি? নায়াগ্রা জলপ্রপাত। তো নায়াগ্রা জলপ্রপাত অলরেডি তোমাদের পড়িয়েছি আমি। তো নাম কি ছিল? প্রিভিয়াস নেম ছিল এর চিত্রকূট জলপ্রপাত। এটা কোথায় অবস্থিত? এই জলপ্রপাতটা অবস্থিত ছত্তিশগড়ে অবস্থিত। ছত্তিশগড়ের কোথায়? ছত্তিশগড়ের যে বাস্তার এরিয়াটা আছে, সেই বাস্তার এরিয়াতে জগদলপুর নামক জেলা আছে, সেখানে অবস্থিত এই
নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপরে? ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত। যদি কোশ্চেন দেয় পৃথিবীর সব থেকে উচ্চতম হাইয়েস্ট ওয়াটারফল, হাইয়েস্ট জলপ্রপাতকে ইংলিশে বলা হয় ওয়াটারফল, হাইয়েস্ট ওয়াটারফল অফ দা ওয়ার্ল্ড, তার নাম কি? বিশ্বের সব থেকে উচ্চতম জলপ্রপাত, তার নাম কি? তার নাম হলো অ্যাঞ্জেল জলপ্রপাত, অ্যাঞ্জেল ওয়াটারফলস। কোথায় অবস্থিত অ্যাঞ্জেল ওয়াটারফলস? এটা অবস্থিত ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ওয়াটারফলস হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট যে ওয়াটারফল, বিশ্বের সব থেকে উচ্চতম জলপ্রপাত। যদি কোশ্চেন দেয় হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সব থেকে উচ্চতম জলপ্রপাত, তার নাম কি? তার নাম হলো কুঞ্চিকাল ওয়াটারফলস। এই কুঞ্চিকাল ওয়াটারফলসটা কোন রাজ্যে অবস্থিত? তো এটা অবস্থিত কর্ণাটকে। এবং এই কুঞ্চিকাল ওয়াটারফলসটা ভারতের তো উচ্চতম জলপ্রপাত, এর পাশাপাশি এশিয়ার দ্বিতীয় উচ্চতম, এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফলস। এটা কোন নদীর উপরে অবস্থিত এই কুঞ্চিকাল ওয়াটারফলসটা? তো নামটা মাথায় রাখবে, নদীর নাম হলো বরাহি রিভারের উপরে অবস্থিত কুঞ্চিকাল ওয়াটারফলস। আরো দুটো ফেমাস ওয়াটারফলস আছে যেটা এক্সামে বারবার কোশ্চেন দেয়, একটা হলো ধোঁয়াধার ওয়াটারফলস। এই ধোঁয়াধার ওয়াটারফলসটা কোন নদীর উপরে? এটা নর্মদা নদীর উপরে অবস্থিত। আরেকটা কোশ্চেন দেয় দুধসাগর ওয়াটারফলস, এটা কোন নদীর উপরে অবস্থিত? এটা মান্ডোভি নদীর উপরে অবস্থিত ধোঁয়াধার ওয়াটারফলস। চলে আসো পরের কোশ্চেন, গ্লুকোমা মানব দেহের কোন অংশের রোগ? তো গ্লুকোমা হলো মানব দেহের চোখের রোগ। এই গ্লুকোমার ফলে কি হয়? গ্লুকোমার ফলে চোখের যে অপটিক স্নায়ু থাকে, অপটিক স্নায়ুর উপরে অস্বাভাবিকভাবে উচ্চ চাপের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এবং অপটিক স্নায়ুর কাজ কি? অপটিক স্নায়ুর কাজ হলো আমাদের ব্রেন থেকে, অর্থাৎ মস্তিষ্ক থেকে আমাদের চোখ পর্যন্ত যে কানেক্টিভিটি, যে তথ্য, সেই তথ্যটাকে প্রেরণ করা। এবং এটা যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দৃষ্টি শক্তি কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। চলে আসো পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে? তো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে জেট বিমান চলাচল করে, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, আমাদের যে রেডিও কানেক্টিভিটি বা রেডিও কমিউনিকেশন, এই রেডিও কমিউনিকেশন কোন স্তর দ্বারা হয়ে থাকে? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার দ্বারা রেডিও কমিউনিকেশন হয়ে থাকে। চলে আসো পরের কোশ্চেন, ঝুম চাষ কোথায় পরিলক্ষিত হয়? তো ঝুম চাষ ম্যাক্সিমাম দেখা যায় উত্তর পূর্ব ভারতে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোনো একটা স্থানে বন জঙ্গলকে পুড়িয়ে দিয়ে সেখানে ঝুম চাষ করা হয়। এবং ঝুম চাষ করার ফলে ধীরে ধীরে যখন মাটি অনুর্বর হয়ে যায় বা মাটি যখন ক্ষয়ে যেতে থাকে, তখন সেই স্থান ছেড়ে দিয়ে আবার অন্য স্থানে গিয়ে এই ঝুম চাষটা কিন্তু করা হয়। এবং এটা বেশি পরিলক্ষিত হয় উত্তর পূর্ব ভারতে। চলে আসো পরের কোশ্চেন, হাতিগুম্বা প্রশস্তি কে রচনা করেন? তো এটা রচনা করেন খারবেল, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, প্রশস্তির প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে দুটো প্রশস্তি রিলেট করাবো, একটা হলো নাসিক প্রশস্তি, আরেকটা রিলেট করাবো যেটা অলরেডি পড়ানো হয়ে গেছে, প্রয়াগ প্রশস্তি। নাসিক প্রশস্তি আর প্রয়াগ প্রশস্তি। নাসিক প্রশস্তিতে কার ব্যাপারে বলা আছে? বলা আছে গৌতমী পুত্র সাতকর্ণীর ব্যাপারে বলা আছে নাসিক প্রশস্তিতে। আর প্রয়াগ প্রশস্তিতে বলা আছে কি? প্রয়াগ প্রশস্তিতে বলা আছে, এর থেকে জানা যায় কার ব্যাপারে? সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায়। কোশ্চেন দেয় প্রয়াগ প্রশস্তি কে রচনা করেন, কে লিখেছেন? তো প্রয়াগ প্রশস্তি রচনা করেন এই সমুদ্রগুপ্তেরই সভাকবি, তার নাম কি? তার নাম হলো হরি সেন। এই প্রয়াগ প্রশস্তির আরেকটা নাম আছে, এর নাম হলো কি? এলাহাবাদ পিলার। চলে আসো পরের কোশ্চেন, মিশরের রাজধানী কি?
তো মিশরের রাজধানী হলো কায়রো, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। তিবিলিসি কার ক্যাপিটাল? তিবিলিসি হলো জর্জিয়া, জর্জিয়ার ক্যাপিটাল তিবিলিসি। কোনাক্কিরি কার ক্যাপিটাল? এটা হলো গুয়েনা, গুয়েনার ক্যাপিটাল হলো কোনাক্কিরি। আচ্ছা, মিশরের প্রসঙ্গ যেহেতু এসেছে, মিশরের প্রেসিডেন্টের নাম কি? মিশরের প্রেসিডেন্ট হলেন মিশরের প্রেসিডেন্ট কে? মিশরের প্রেসিডেন্ট হলেন আবদাল ফাতাহা, আবদাল ফাতাহা আল সিসি। এই কোশ্চেনটা গত বছর পর্যন্ত ইম্পর্টেন্ট ছিল, এবছর দেবে না। ইম্পর্টেন্ট এই কারণে ছিল 2023 সালে যে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে যে আয়োজন করা ছিল, সেই প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি ছিলেন ইজিপ্টের রাষ্ট্রপতি আবদুল ফাতাহ আল সিসি। কিন্তু এই বছর 2024-এ কোন দেশের প্রেসিডেন্ট প্রেজেন্ট ছিলেন? ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেজেন্ট ছিলেন, এবং এনার নাম কি? ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্স। এনার নাম কি? এনার নাম হলো ইমানুয়েল ম্যাক্রন, ইমানুয়েল ম্যাক্রন। আর এখানে পড়াছিলাম মিশরের প্রেসিডেন্ট বললাম। আর মিশরের যদি কারেন্সি জানতে চাই, মিশরের কারেন্সি হবে কি? পাউন্ড। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। কোন যন্ত্রের সাহায্যে রোধের পরিবর্তন করা যায়? তো রোধের পরিবর্তন করা যায় রিওস্ট্যাটের দ্বারা, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ভোল্টমিটারের দ্বারা কি মাপা হয়? ভোল্টমিটারের দ্বারা ভোল্টেজ মাপা হয়। আর অ্যামমিটারের দ্বারা কি মাপা হয়? অ্যামমিটারের দ্বারা মাপা হয় বিদ্যুৎ প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামমিটারের দ্বারা। তো আজকের ক্লাসে তোমাদের এই কটা কোশ্চেন ছিল। আশা করি এই ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।